হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবার। একটা দারুণ নিউজ তোমাদেরকে এই ভিডিওতে দেব, যেটা কিনা আমি আমার আগের ভিডিওতেই বলেছিলাম যে একটা ইন্টারেস্টিং খবর কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এটা তো একদম ধ্রুব সত্য কথা। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব খারাপ, পরনিন্দা পরচর্চা করে, কিন্তু এই যে ব্লগাররা দিনের পর দিন ডেলি ব্লগিংয়ের নামে যেই নোংরামোগুলো করে চলেছে, যেই সমস্ত কেচ্ছা কাহিনীগুলো করে চলেছে, সেগুলো কি তারা ঠিক করছে? তো আমার মনে হয় এই রকম ব্লগার হওয়ার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে নিজের মান সম্মান বজায় রেখে ভিডিও করাটা কিন্তু অনেকটা ভালো। কেন কথাটা বললাম? কালকের ভিডিওতে প্রত্যেকটা কমেন্ট আমার পজিটিভ। একজন নেগেটিভ কমেন্ট করেছে যে একটা ভালো মেয়েকে নিয়ে এইরকম ভিডিও করে কি লাভ বা হ্যানত্যান এক্সেট্রা ব্লা ব্লা। আমি কমেন্টসটা পড়ার প্রয়োজন বোধ করিনি, জাস্ট আমি কমেন্টসটাকে কিন্তু রিমুভ করে দিয়েছি। কারণ এই যে ভালো মেয়ে, এই ভালো কথাটা টিনুর সাথে কি যায়? আর এই যে বললাম কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তো কি হয়েছে? একটা ব্লগারের ভিডিও থেকে যে যে নোংরা তথ্যগুলো উঠে আসছে, হ্যাঁ এমন অনেক বিষয় যেগুলো হয়তো ব্লগিংয়ে থাকে না, কিন্তু নানান রকম সাইডে তারা নিজেরাই শেয়ার করছে, সেগুলো তুলে এনে তোমাদের সামনে আসল সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছি। এবং মেয়েটা যে কতটা ভালো, মেয়েটা নিজের চরিত্রের দিক থেকেই বলো বা আদার্স দিক থেকেই বলো, কতটা যে ধোয়া তুলসী পাতা, সেটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। যারা বোঝার তারা বোঝে, যারা বোঝে না তারা কখনোই কিন্তু বুঝবে না, তারা বুঝতেও কিন্তু চায় না, কারণ তারা তাদের সেই ভ্রান্ত ধারণা নিয়ে কিন্তু থাকতে চায়। এই যে বাড়ি থেকে মৌসুম্বি গায়েব, আচ্ছা তোমাদের নিশ্চয়ই মনে আছে মৌসুম্বি কিন্তু বাড়ি থেকে যখন ভোট দিতে বাপের বাড়ি যাচ্ছিল, তখন কিন্তু এরকম কোনো আমরা কিছু বুঝতেও পারিনি বা জানতেও পারিনি যে এই যে মৌসুম্বি যাচ্ছে আর মৌসুম্বি কিন্তু ফিরবে না। আমরা কি এমন কিছু দেখেছিলাম? দেখিনি তো। মানে মৌসুম্বি কিন্তু তখন গিয়েছিল অনলি ফর ভোট দেওয়ার জন্য, এবং ভোট হয়ে গেলে ও বাড়ি চলে আসবে। কিন্তু সেই সময় এমন কিছু ঘটনা ঘটেছিল, তার কিছু মাত্র কথা আমি তোমাদের সাথে বা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের সাথে শেয়ার করেছিলাম। কি না, কৃষ্ণনগরে যে এই যে রীতা বৌদি আছে, তার সাথে আমাদের মৌসুম্বির দেখা হয়, এবং দেখা হওয়ার পর মৌসুম্বি নাকি টিনু মৌসুম্বিকে এমন অনেক কথা বলেছে যেটা মৌসুম্বির নাকি খুব খারাপ লেগেছে, বা মৌসুম্বি সম্পর্কে অনেক বাজে কথা, এই করে না ওই করে না, দাদা এলে ঘুম থেকে ওঠে না, খেতে দেয় না, হ্যাঁ এই ধরনের কথাগুলো নাকি বলেছে, যার জন্য মৌসুম্বি খুব কষ্ট পেয়েছে এবং ডিসিশন নিয়েছে যে মৌসুম্বি আর বাড়ি ফিরবে না। আসলেই কি তাই? শুধু এই কয়েকটা কথার জন্য কখনোই কি একটা সংসার এভাবে ভেঙে যেতে পারে? আমি এমন একটা খবর পেলাম যে আসল কারণটা কি তোমরাই বলো না। শ্বশুর বাড়িতে এই বিষয়গুলো মৌসুম্বি কি কখনোই শুনতে হতো না? নিশ্চয়ই ইনিয়ে বিনিয়ে মৌসুম্বিকে কিন্তু বলা হতো। মনে আছে তোমাদের, টিনু নাকি কোনো এঁঠো জিনিস খায় না, অথচ দেখো মানে ডিভোর্স হয়নি তার আগেই অন্য একটা পরপুরুষের সাথে কতই না এঁটো কড়াকড়ি করেছে। তার মানে এই মেয়ে নাকি এঁটো খায় না। বৌদি সেক্ষেত্রে মিষ্টিটা খেয়েছে বলে সেই মিষ্টিটা নাকি আর খেলোই না, মানে এতটাই নাকি ভালো। তো তারপরেও কিন্তু আমরা দেখেছি এমন অনেক বিষয় যেগুলো মৌসুম্বির সাথে করা হয়েছে, কখনোই কিন্তু করাটা উচিত হয়নি। যেমন একটা ছেলে এবং একটা মেয়ে বিয়ের পরপর প্রথম কোথাও ঘুরতে যাওয়ার যে একটা আলাদাই মজা, যাকে বলে হানিমুন, এটা কি মৌসুম্বি বা লাইফা কখনো করেছে? আমরা কি কখনো করতে দেখেছি? যেখানেই গেছে টিনু আর অমাবস্যা কিন্তু সাথে। হ্যাঁ এখন অনেকেই বলতে পারো যে লাইফা সাথে করে নিয়ে গেছে যাতে খরচা করতে হয় না, হ্যাঁ মেনে নিলাম, কিন্তু যখন দাদা বৌদি একসাথে হাঁটতো বা দাদা বৌদি যখন একসাথে থাকতো, তখন কিন্তু টিনু তাদের সেই জিনিসটাকে সহ্য করতে পারতো না, বা তাদের সেই হাসি মজা এগুলো কিন্তু ও না ভেতর থেকে কষ্ট পেত, যেই কারণে কাবাব মে হাড্ডি হওয়ার জন্য সবসময় কিন্তু টিনু উপস্থিত হয়ে যেত। তো আসল যে ঘটনাটা আমি যখন শুনলাম বা জানতে পারলাম, আমি না শুনে জাস্ট অবাক হয়ে গেলাম, তোমাদেরকেও জানাবো। তো সেই কথা জানাবার আগে টিনুর ভিডিও নিয়ে একটু বলে নিতে চাই, অমাবস্যার ভিডিও নিয়ে একটু বলে নিতে চাই। আচ্ছা, টিনুকে এই যে স্পেশাল গিফট পাঠিয়েছে, তোমাদের কতজনের মনে হলো ওটা কোনো গিফট? মানে আমি বুঝতে পারলাম না ওটা অ্যাকচুয়ালি কার জন্য পাঠানো হয়েছে। হ্যাঁ টিনু হেলদি, তা বলে ওই রকম একটা ড্রেস, মানে যে পাঠিয়েছে আদেও কি এটা কোনো গিফট নাকি ও নিজেই কিনেছে, নিজে কিনে মানে ঠিকঠাক পছন্দ হয়নি তাই রিভিউটাও কিন্তু ওইভাবে দিল।
কারণ এর আগের বার যখন ওকে গিফট পাঠানো হয়েছিল তখন কিন্তু আমরা না তো মায়ের শাড়ি দেখেছি আর না তো ওর ড্রেস দেখেছি, তাই তো? কিন্তু তারপর আরেকজন দুটো শাড়ি পাঠিয়েছিল, সেটা কিন্তু ফলো করে দেখাতে পেরেছিল। এমনকি সেই ভিউয়ার্স টিনুর কমেন্ট সেকশানেও কমেন্ট করে এবং আমার কমেন্ট সেকশানেও কিন্তু কমেন্ট করেছিল, ঠিক আছে, মেনে নিলাম। বাট এই যে বললো আজকে ওকে নাকি কোনো একজন গিফট পাঠিয়েছে, সে কে কিছুই তো আমরা জানতে পারলাম না। এবং সে যে গিফটটা পাঠিয়েছে, গিফটটা যেমনই হোক, ওর উচিত ছিল কি যে খুব সুন্দর হয়েছে, কিন্তু ও যেভাবে রিভিউটা দিল, এ বাবা এ তো পুরো ফতুয়া খাদির কাপড়, এই যে একটা ওর রিয়াকশান দেখে পুরোপুরি বোঝা যাচ্ছিল যে নিজের মানে ড্রেসটা বুকিং করেছে। এবং আমার মনে হলো যেই গিফট পাঠাক শুধু ওই একটা কুর্তি কিন্তু গিফট পাঠাবে না, মিনিমাম তার সাথে একটা প্যান্ট বলো, একটা শাড়ি বলো বা একটা জিন্স বলো, আদার্স কিছু কিন্তু গিফট নিশ্চয়ই পাঠাতো, ঠিক যেমন আগে দুটো শাড়ি পাঠিয়েছিল। তাহলে এই যে গিফটটা, এটা আদৌ কি কোনো গিফট? হয়তো নিজেই কিনে নিজেকেই বলছে গিফট পাঠিয়েছে, কারণ যখন দেখছে যে কোনো কিছুতেই তো আমার ভিউজ আর হচ্ছে না, তো এবার লোকের কাছ থেকে না জানি হাত পেতে নিতে হবে। তাই ভিউয়ারদের সামনে মিথ্যা কথা বলে যে আমার কাছে ওটা গিফট এসেছে, কিন্তু সেটা ও নিজেই অর্ডার করেছে। নচেত কেউ যদি গিফট করে সেটা কেউ ওইভাবে ওপেন প্ল্যাটফর্মে রিভিউটা এরকম দেয়, এ বাবা এটা তো পুরো ফতুয়া খাদির কাপড়, মানে রিয়াকশানটা এমনভাবেই দিচ্ছে যেন মনে হচ্ছে ওটা যেই পাঠাক বা যাই হোক তার জন্য কোনো মূল্য দিতে হয়নি, বিনামূল্যে নাকি ওইটা চলে এসেছে। এরকমটা কিন্তু তখনই হবে যখন নিজে সেই জিনিসটা অর্ডার করব এবং হাতে পাওয়ার পর যখন দেখব কাপড় কোয়ালিটি খারাপ বা যেরকমটা ভেবেছিলাম ঠিক তেমনটা নয়, তখনই কিন্তু এরকম কথাটা মানুষ বলে। তো আমার মনে হলো ওটা কিন্তু কোনো গিফট না, ওটাও নিজেই কিনেছে। তোমাদের মতামতটা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। তারপর চলে আসি দুপুরবেলায় বিরিয়ানি। এই যে বিরিয়ানিটা, হঠাৎ করে বিরিয়ানিটা কোথা থেকে এলো? টিনু বলল বন্ধু পাঠিয়েছে। এই বন্ধুটা কে? এবার তোমরা একটা কথা চিন্তা করো, তোমরা অনেকেই বলতে পারো যে ও কন্ট্রোভার্সি যাতে হোক, কারণ ভিউজ পৌঁছে গেছে একদম 3000 4000-এ। যতই ন্যাকামো করুক, যতই সিঁদুর শাখা পলা পরে টাইটেল থাম্বনেল দিক না কেন, ওর ভিউজ কিন্তু আর আপ হচ্ছে না, হবে না। কন্ট্রোভার্সি আইডি প্রতিনিয়ত কন্ট্রোভার্সি দিলে তাতে ভিউজ হবে। হঠাৎ করে তুমি যদি একটা ব্লগিং দাও একদিন হবে, বাট পরপর যখন প্রতিদিন তুমি ব্লগিং দিতে থাকবে তখন কিন্তু তোমার ভিউজ হবে না, কারণ তোমার ভিউয়ার্সরা তোমার ওই কন্ট্রোভার্সিয়াল ভিডিওটাকেই পছন্দ করে। ঠিক তেমনই একটা ব্লগারকে ডেলি লাইফস্টাইল ভিডিও দেখে কেউ যখন সাবস্ক্রাইব করবে, তখন কিন্তু তার ভিডিওতে যদি কিছু না থাকে, শুধুমাত্র কন্ট্রোভার্সিয়াল বিষয় থাকে, তখন কিন্তু তার ভিউয়ার্সরা তাকে ছেড়ে যেতে বাধ্য হবে। তবে টিনুর এই দিক থেকে লাকটা খুব ভালো যে ওকে কিন্তু অনেকে বুঝিয়েছে, অনেকে ওয়ার্নিং করেছে যে এইভাবে কন্ট্রোভার্সিয়াল বিষয় তুমি করো না, কিন্তু কে কার কথা শোনে? কারণ ও সব কিছুতেই নিজেকে পারফেক্ট বলে মনে করে। যেমন বলেছিল না যে ওর মুখ না দেখালে বাচ্চার বাবার বাড়িতে নাকি টাইলস বসবে না। কিতনে আদমি থে সর্দার 16, আজকে দেখতে পারছো কি অবস্থা, কতটা দুরবস্থা। তো সেই জায়গা থেকে ও বলল যে বন্ধু নাকি বিরিয়ানিটা অনলাইনে পাঠিয়েছে। এটা যদি কন্ট্রোভার্সি করার জন্য হয়, আমার প্রশ্ন হলো কেউ যদি মনে করবে আজকে দুপুরে বিরিয়ানি অনলাইনে অর্ডার করব, তাহলে কেন ভাতে চাল মানে জলের মধ্যে রাখবে, তারপরে কচু সেদ্ধ, আলু সেদ্ধ, উচ্ছে সেদ্ধ, যেই সমস্ত সেদ্ধ কিছু দেওয়ার সেগুলোর প্রস্তুতি কেন করবে? কারণ অমাবস্যা যথারীতি ডেস্কিতে চাল দিয়ে রেখেছিল জলে, নানান রকম যে সিদ্ধগুলো করবে সেগুলোও সমস্তটা রেখেছিল রেডি করে, জাস্ট গ্যাসটা অন করবে। কিন্তু তখন তারা দেখেছে যে গিফট এসেছে। তো এই যে বন্ধু, এই বন্ধুটা কে? আদেও কি কোনো বন্ধু গিফট করেছে, নাকি ফোকলা বা এই যে কিছুদিন আগে যাকে নিয়ে ছবি শেয়ার করা হচ্ছিল সেই নতুন করে আবার নতুন কোনো কর্মকাণ্ড ঘটাতে আরম্ভ করেছে? দেখো, আমরা কিন্তু এটা আন্দাজ করতে পারতাম যে ফোকলা কিন্তু ওই বাড়িতে যাতায়াত করে, এবং যেই সময় ফোকলা ওই বাড়িতে যাতায়াত করতো তখন কিন্তু এই পুক্কু এবং পুক্কুর বাবাকে তোমরা এতটাও এদের সাথে ঘনিষ্ঠতা দেখতে পেতে না, কিন্তু ইদানিংটা তোমরা দেখতে পাচ্ছ। হয়তো হলেও হতে পারে যে যেমন ঠিক ফোকলা আসতো কেক নিয়ে, গোলাপ নিয়ে, কিন্তু সেটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেতাম না। হঠাৎ করেই বাড়িতে এটা চলে এলো, বললো যে এই দাদাকে আনতে বলেছি, দাদা নিয়ে এসেছে, অথচ দেখতাম দাদা বাড়িতেই আছে। এরকম অনেক ভিডিওতেই বলেছি। তাহলে এই যে বললো বন্ধু বিরিয়ানি এনেছে, তার সাথে আবার অরুণের আইসক্রিম, এই যে বললো কে দিয়ে গেল? তাহলে কি সেই ছেলেটিও টিনুর বাড়িতে আসা যাওয়া শুরু করেছে? নচেত যারা জানবে দুপুরবেলা বিরিয়ানি করব, মানে বিরিয়ানি অর্ডার করব, তারা কেন সিদ্ধর জন্য সমস্ত কিছু আয়োজন করবে? তো এখানে তো আমার একটা ঘাপলা বিষয় মনে হচ্ছে যে এইবার আর সেইভাবে হচ্ছে না, এবার ডাইরেক্ট হয়তো বাড়িতেই
মানে তার সেই প্রাণের প্রিয়জনকে আসার জন্য অনুমতি দেওয়া হয়েছে, সেই হয়তো এসে হয়তো এইগুলো দিয়েছে এবং তাকে আমাদের সামনে ক্যামেরায় দেখানো হচ্ছে না। আগেও আমরা এরকমটা দেখেছি। নচেত এই যে অমাবস্যা বললো, টিনু বলল বন্ধু এনেছে, এই বন্ধুটা কে? ভাই যদি হতো তবুও মেনে নিতাম, ওই পার্লারের মেয়েটা, কিন্তু বললো বন্ধু, এই বন্ধুটা কে? এইবার তোমরা বলো তো ভিউয়ার্স, এই যে একটা বিষয় ও ভিডিওর মধ্যে রেখে দিল বন্ধু এনেছে, স্বাভাবিকভাবেই ভিউয়ার্সরা দেখলে প্রশ্ন করবে যে কে বন্ধু, কোন বন্ধু? সবার জন্য বিরিয়ানি আনলো, কোন বন্ধু? যেই বন্ধুকে তুমি দেখাতে পারলে না। তাহলে কি আবারও নতুন কোনো চক্কর চালাচ্ছ, নাকি এই দুদিন আগে যার সাথে ছবি শেয়ার করেছিলে তার সাথেই নতুন করে আবারও বিয়েটা পুরোপুরি সেরে নিয়েছো? কারণ তোমরা দেখেছো যে ও এক সময় কিন্তু আমাদের সামনে ওই প্লাস্টিকের শাঁখা, মানে প্লাস্টিকের চুড়ি বলতো, শাঁখাটাকে প্লাস্টিকের চুড়ি বলতো। আমি তখন ভিডিওতে বলেছিলাম যে না, ওটা কিন্তু প্লাস্টিকের শাঁখা। কিন্তু এখন আবার দেখতে পাচ্ছি যে টাইটেল থাম্বেলে বারংবার এই শাঁখা সিঁদুর পরা টাইটেল থাম্বেলগুলো দিচ্ছে। আমিও কিন্তু এআইয়ের দ্বারা ভিডিও বানাই, কিন্তু এআইয়ে যেটা লিখে দেবে সেটা হয়, হ্যাঁ স্পেলিং অনেক সময় ভুল হয়, অনেক চেষ্টা করেও এআই কিন্তু ওই স্পেলিংটা ঠিক করে না, তখন আমাদেরও কিছু করার থাকে না। অনেকেই কমেন্টস করে পায়েল এটা ভুল হয়েছে, টাইটেলটা ভুল হলে আমরা সংশোধন করে দিতে পারি, বাট থাম্বেলটা না কিছুতেই ঠিক হতে মানে চাই না, হয় না। কিন্তু ছবি আমরা যেমনটা চাই তেমনটা কিন্তু করা যায়। তো টিনু এই যে শাঁখা সিঁদুর পরার টাইটেল থাম্বেলের ছবি দিচ্ছে, এটা ঠিক কী কারণে? আর থাম্বেলে দিল শাঁখা সিঁদুর পরা ছবি, ভিডিওর মধ্যে এমন কিছু নেই, অথচ বলল কে নাকি তাকে গিফট পাঠিয়েছে, আবার দুপুরবেলা কোন বন্ধু তাকে বিরিয়ানি পাঠিয়েছে। এটা কোন ধরনের ভদ্র ফ্যামিলির কালচার যে আমি একটা ভিডিওতে বলছি, অথচ তার আগা মাথা পাছা কিছুই তুমি বুঝতে পারবে না? মানে কিরকম ধরনের ব্লগিং তোমরা বলো তো। তারপর চলে আসি পুক্কু পুক্কু পুক্কু, দিনরাত কিন্তু এখন পুক্কু পুক্কু। পুক্কুর জন্য দুধ গরম হচ্ছে, পুক্কুর জন্য স্পেশালভাবে চিকেন কষা হচ্ছে, পুক্কুর জন্য স্পেশালভাবে এটা করা হচ্ছে, ওটা করা হচ্ছে। আচ্ছা, এই পুক্কু তো যখন ওর ঠাম্মি এবং বাবা এসেছিল তখন এই পুক্কু বা পুক্কুর বাবাকে তো আমরা দেখতে পাইনি। এবার অনেকেই বলতে পারো এখন পুক্কুর শরীর খারাপ তাই পুক্কু এই বাড়িতে এখন আসছে। তোমরা একটু মনে করে দেখো, আমি তখন ভিডিওতেও বলেছিলাম যে যখন মানুষ সুস্থ থাকে তখন কিন্তু অতটাও কারোর প্রয়োজন পড়ে না, কিন্তু যখন একটা মানুষ অসুস্থ হয় তখনই কিন্তু মানুষকে প্রয়োজন বোধ করে। যখন তার ঠাম্মি এবং বাবা এসেছিল, মানে এই অমাবস্যা স্বামী এবং শাশুড়ি এসেছিল, তখন কিন্তু পুক্কুর বাবার খুব নাকি শরীর খারাপ করেছিল, যেটা অমাবস্যা নিজের ভিডিওতে বলেছিল যে আমরা যখন প্রশ্ন করেছি কেন আসে না, তখন ইনডাইরেক্টলি উত্তর দিয়েছিল আসলে পুক্কুর বাবার খুব শরীর খারাপ, উঠতে পারছে না। কিন্তু তারপরেও দেখিনি শরীর খারাপ, উঠতে পারছে না, অথচ খাবার দেওয়া নেওয়া এটা কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু এখন পুক্কুর শরীর খারাপ মেনে নিচ্ছি, মা মরা মেনে নিচ্ছি, কিন্তু তখনও তো তার মা গতই হয়ে গিয়েছিল না, নাকি তখন তার মা জীবিত ছিল? তখনও তার মা কিন্তু তার পাশে ছিল না। তাহলে তখন কেন আমরা দেখতে পাইনি যে এই যে বাটি বাটি খাবার দেওয়া বা বাড়িতে 24 ঘন্টা এসে বসে থাকা, এগুলো কেন আমরা দেখতে পাইনি? নাকি টিনু নিজের দলে পুক্কুর নামকেও লিখিয়ে নিয়েছে এবং নিজেরাও যেইভাবে চরিত্রের চচ্চড়ি করে টাকা ইনকাম করার একটা সোশ্যাল মিডিয়ায় পথ খুঁজে বের করেছে, সেরকমই কিছু একটা করতে চেষ্টা করছে? কারণ আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি, দেখো গোড়ায় গলদ না হলে ছেলে মেয়ে দুটোই এইভাবে বিগড়ে যেতে পারে না, বিশেষত একই বিষয়ে ছেলে মেয়ে দুজনেই এইভাবে কিন্তু ফেল করতে পারে না। তোমরা অমাবস্যার ভিডিও থেকেই শুনেছো যে ওরা নাকি ওদের নাকি এক সময় দোকান ছিল, কিসের দোকান? পেঁয়াজি, বেগুনি, ঘুগনি, আবার বাদাম, এই সমস্ত কিছুর নাকি দোকান ছিল। আচ্ছা, যদি কারোর চপ পেঁয়াজির দোকান থাকে, আচ্ছা তোমরা বলো তো রাত্রির 2টো অবধি কোন চপ পেঁয়াজি বেগুনির দোকান খোলা থাকে? মানে খুব বেশি হলে রাত্রির 9টা থেকে 10টা। হ্যাঁ, রেস্টুরেন্ট হলে সেটা তো সম্পূর্ণ আলাদা বিষয়, কিন্তু ফুটপাতের ধারের যেই দোকানগুলো হয় না, মানে রাস্তার ধারে যেই সমস্ত দোকান, সেগুলো 9:30 থেকে 10টা, আর শীতকাল হলে তো 7টা থেকে 8টার মধ্যেই কিন্তু বন্ধ হয়ে যায়। তাহলে রাত্রির রাত 2টো অবধি কী করতো তারা দোকানে? তাহলে এই দোকানের পেছনে কি অন্য কোনো বিজনেস চালাতো এরা? মানে এই যে ঢুকুঢুকু, যেই কারণে মেয়ে ছেলে বাবা তিনজনই এই বিষয়ে খুব সুন্দরভাবে পারদর্শী, যেই কারণেই তো টিনু বলতে পেরেছিল বাচ্চার বাবা নাকি 2 টাকার চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে। মানে কোনটা 2 টাকার চুল্লু, কোনটা 10 টাকার চুল্লু, আর কোনটা ব্র্যান্ডেড, এটা টিনু খুব ভালোভাবে বুঝতো। টিনু তখনই ভালোভাবে বুঝতে পারত যেহেতু সে আগে থেকে এইগুলোর সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিল। অমাবস্যা বলছে যে
প্রথম থেকেই কষ্টের লাইফ, খুব অল্প বয়সে বাবা দাদা সবাই গত হয়েছেন। তারপর থেকে 1995-এর ডিসেম্বরের 16 তারিখ না 8 তারিখ বিয়ে হয়েছে বললো, তারপর থেকেই নাকি তার এই কষ্টের লাইফ শুরু হয়ে যায়। তো যখন তার এই কষ্টের লাইফ শুরু হয়ে যায় রাত 2টোর সময়, আমি বুঝতে পারছি না রাত 2টোর সময় এরা চপ পেঁয়াজি বিক্রি করে নাকি বাড়ি আসতো, নাকি 10টার মধ্যে এই বিজনেস বন্ধ হয়ে গেলে আও ভক্তি এটার বিজনেস আর অমাবস্যা অন্য কোনো বিজনেস আরম্ভ করে দিত। মানে রাত 2টো অবধি কারা জেগে থাকে ভাই? তোমরা একটু ভেবে দেখো, নর্মাল মানুষেরা রাত্রির 11টা 12টার সময় কেউ চপ পেঁয়াজি নিতে যায়? হ্যাঁ, অনেক জায়গা অনেক রকম কাজ আছে যেখানে কিন্তু রাত্রির জেগে নাইট ডিউটি করা হয়, তো সেখান থেকেই কি এদের চপ পেঁয়াজি নিতে আসতো? নচেত রাত্রির 2টো। আমি মেনে নিলাম যে রাত্রির 11টা বা 12টা অবধি দোকান ওপেন থাকলে তারপর গোছাতে গাছাতে 1 ঘন্টা, আসতে 2টো, কিন্তু বললো যে 2টো অবধি নাকি মানে বাড়ি আসতে 2টো 3টে বেজে যেত, তারপর নাকি শুতো। তো এই রাত করে ঘুমাবার অভ্যাসটা নাকি তখন থেকেই হয়ে গিয়েছে। আমি বুঝলাম না কোথাকার কোন দোকান এত রাত অবধি খোলা থাকে। মানে দোকানের পেছনে আসল রহস্যটা হয়তো অন্য কিছু ছিল, যেটা এরা কিন্তু নিজেদের মুখ থেকেই কোথাও না কোথাও বলে ফেলছে। এবং অমাবস্যা এটাও বলল যে আসলে কপালটাই তো খারাপ, অনেকেই অভিশাপ, অনেকেই দোষ দিচ্ছে। আমার স্বামীর নাকি অনেক বিয়ে হয়েছে, 2টো বিয়ে 3টে বিয়ে আমাকে নাকি ছেড়ে চলে গেছে, আমার দোষে নাকি তার দোষে ভগবানই জানেন। তার মানে বন্ধুরা, এই যে পোস্ট, এই যে নানান রকম সোশ্যাল মিডিয়ার নানান রকম সাইটে পোস্ট করা হচ্ছে, সেটা যেমন সত্য তেমন তার ভিডিওর মধ্যেও মুখ দিয়ে বলে দিচ্ছে অমাবস্যা যে আমার দোষে চলে গিয়েছে নাকি তার নিজের দোষে চলে গিয়েছে সেটা কিন্তু উপরওয়ালাই জানেন। মানে কি, আর সহ্য করতে উনি পারছেন না। কারণ হয়তো কোথাও ভেবেছিল যে চলে গেছে তো কি হয়েছে, বৌমা আছে, ছেলে আছে, মেয়ে আছে, আর মেয়ের সাথে তো আছেই মেয়ের অনেক অনেক স্পেশাল মানুষ, তো সেগুলো নিয়েই উনি মোটামুটিভাবে লাইফটাকে এনজয় করতে পারবে। কিন্তু যখন দেখলো ছেলের বউ চলে গেল, এদিকে টিনুর লাইফটাও এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে মিনস ভিউজ কমে যাচ্ছে, মানে তো মায়ের বিশাল চিন্তা না? সেই কারণে এখন স্বামী সম্পর্কে আসল সত্যগুলো একটু একটু করে হলেও আমাদের সামনে বলছে। আমার খুব অবাক লাগে কিছু কিছু ভিউয়ার যাদেরকে প্রতি মুহূর্তে দেখেছি টিনুর কমেন্ট সেকশানে, টিনুর মায়ের কমেন্ট সেকশানে কমেন্টস করতে, তারা সাজেস্ট করছে যে এই সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় বলো না, তাতে করে তোমাদেরকে নিয়ে নানান মানুষ নানান কথা বলবে এবং কন্ট্রোভার্সিয়াল ভিডিও বাড়বে। যতটুকুনি পারো নিজে চেষ্টা করো নিজেকে মানে ধরে রাখার, এবং সময় একদিন নিশ্চয়ই ভালো আসবে। তার মানে এই সমস্ত ভিউয়ার্সরাও কিন্তু জানে যে আমরা যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেই কথাগুলো বলি একটাও কিন্তু মিথ্যা না, তবুও কিন্তু দেখো দিনের পর দিন মলমপট্টি লাগিয়েই চলেছে আর বাচ্চার বাবার নামে কিন্তু দোষ দিয়েই চলেছে। মানে এরাও জানে, নচেত এরা বলতে পারে যে সোশ্যাল মিডিয়ায় এইসব কথা বলো না। আরে সোশ্যাল মিডিয়ায় বলুক আর না বলুক, নিজেদের বাস্তব যে রূপ, নিজেদের বাস্তব যে একটা সামাজিক সংসারের যে একটা ঘটনা, সেটাকে কি করে লুকাবে? সেটা আজ নয় কাল, কাল না হয় পরশু। এই যে মৌসুম্বি গায়েব হয়ে গেছে, আজকে অনেকেই বলছে মৌসুম্বি প্রেগনেন্ট, বাট প্রায় 5 থেকে 6 মাস হতে চললো। যখন 1 বছর 2 বছর হয়ে যাবে তখন তোমরা কি বলবে? কি কারণে মৌসুম্বি বাড়ি থেকে গায়েব হয়ে গেল? মানে একটা বাড়ি থেকে একের পর এক মানুষ গায়েব হয়ে যাচ্ছে, অথচ তোমরা বলবে এদের পরিবারটা খুব ভালো পরিবার। কারণ কি, এই যে পুক্কু মা মরা মেয়ে কত ভালোবাসা দিচ্ছে, এই পুক্কুকে ভালোবাসা দেওয়ার পেছনেও কিন্তু অনেক রহস্য আছে। আমার তো মনে হয় টিনুর জীবনে এখন যে বা যারা আছে তারা আসা যাওয়া শুরু করেছে, এবং সেটা পুক্কু বা পুক্কুর বাবা মেনে নিয়েছে, যেটা কিনা ফোকলার সময় মেনে নিতে পারেনি। তাই এই মুহূর্তে পুক্কু এবং পুক্কুর বাবাকে এতটা গুরুত্ব দিয়ে ভিডিওর মধ্যে রাখা হচ্ছে বা তাদেরকে এতটা ভালোবাসা দেওয়া হচ্ছে। কারণ সেই সময় ফোকলার সাথে যখন কর্মকাণ্ড হয়েছিল বা ফোকলা যখন বাড়িতে আসা যাওয়া করতো, তখন কিন্তু ওই পুক্কুর বাবাকে আমরা এতটা দেখিনি। তার মানে এর পেছনেও একটা রহস্য তো নিশ্চয়ই আছে। অমাবস্যার ভিডিওতে অমাবস্যা বলছে যে সোনা শুয়েছে তো আমি এখন শোবো না, সোনা রাত্রিরে কাজে বেরোবে, তো আমি ডেকে দিয়ে তারপর ঘুমাবো। আচ্ছা, সোনা কি 2 বছরের বাচ্চা? সোনা হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারছে অন্যান্য মেয়েদের সাথে, বাড়ির বউকে পাশে রেখে অন্যান্য মেয়েদের সাথে নোংরামো করতে পারছে, একে বলতে পারছে আমার সাথে কি কেউ কথা বলবে, আমি তোমাকে আমার রাতে সঙ্গী করতে চাই, আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই। হ্যাঁ, বিয়ে করার জন্য হোয়াটসঅ্যাপ চ্যাটে পাগলের মতো করছে, অথচ সেই সোনা নিজে ঘুম থেকে উঠে নিজে কাজে যেতে পারবে না। মানে অ্যালার্মটা মাকে কেন সেই অ্যালার্মের দায়িত্বটা পালন করতে হবে?
নিজের মাথার পাশে ফোনে অ্যালার্মটা দিলে নিজেই তো উঠে পড়তে পারবে। মানে বুঝতে পারলাম না, ছেলেকে এই যে বলে যে ছেলেকে নাকি ডেকে দিতে হবে। তোমরা দেখবে, জানি না তোমরা কজন জানো, এই লাইফা যেই সমস্ত পোস্টগুলো দেয় ওগুলো কিন্তু মাঝরাতের দিকেই দেয়। তার মানে ছেলে পোস্ট করার জন্য জেগে থাকতে পারছে, অথচ বাড়ি থেকে কাজে বেরোবে তার জন্য মাকে ডেকে দিতে হবে। মানে সমস্তটাই কিন্তু একটা রহস্যজনক। এই পুরো পরিবারটাই কিন্তু একটা রহস্যই মোড়া পরিবার হয়ে গিয়েছে। এইবার চলে আসি কথাটা তোমাদেরকে প্রথমেই বললাম যে শেয়ার করব, মৌসুম্বী কেন বাড়ি থেকে বেরিয়ে মানে যাওয়ার সময় হাসি মুখে হলেও আর কেন সে বাড়ি ফিরে এলো না। দেখো, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে রিতার কাছে মানে রিতা মৌসুম্বীকে অনেক কথা বলেছে, যেটা কিনা টিনু রিতাকে বলেছে। কিন্তু টিনু রিতাকে শুধুমাত্র ওই ঘুম থেকে ওঠে না, দাদা এলে খাবার দেয় না, এই সব কথাগুলো বলেনি। তার সাথে আরও অনেক কিছু কথা বলেছে, যেটা হচ্ছে দাদার পরকিয়া মানে লাইফার পরকিয়া সম্পর্কেও নাকি টিনু অনেক কথা ওই রিতাকে বলেছে, যে জানিস এরকম এরকম চ্যাট করে বা এরকম এরকম কিছু ঘটনা ঘটেছে, যেটা কিনা টিনু জানতে পেরেছিল। টিনু জানতে পারার পর স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। তাহলে দাদা ভিতরে ভিতরে কতটা কি কর্মকাণ্ড করছে সেটা অবভিয়াসলি টিনু জানতে পারবে। আর লাইফার থেকে ফোন সম্পর্কে টিনু আরও বেশি কিছু জানে। তো সেখান থেকে টিনু নাকি এমন কিছু জানতে পেরেছিল, সেটা রিতার সাথে শেয়ার করেছিল। মানে দাদার যে কিছু একটা গুঁটুরগু অন্য কারোর সাথে চলছে, এটা নাকি টিনু জানতে পেরেছে। এটা নাকি টিনু শেয়ার করেছিল রিতার সাথে। মানে দাদার সাথে বৌদির একটা যে ডিস্টেন্স, এবং দাদা যে এই যে রাত্রির কালে বাড়িতে থাকে না, বা দাদা অ্যাকচুয়ালি কি করছে, এটা টিনু কিন্তু রিতার সাথে শেয়ার করেছিল। এবং তার সাথে এমন কিছু বিষয় যেটা হয়তো টিনু ছাড়া আর কেউ জানতো না, টিনু আর অমাবস্যা ছাড়া। সেই কথাগুলো সমস্তটা রিতার কাছে বলে, এবং রিতা সেই কথাগুলো সমস্তটাই কিন্তু মৌসুম্বীকে বলে দেয়। এবং মৌসুম্বী এটা তো জানতো, এটা তো টুকটাক মৌসুম্বীকে বাড়িতে হয়তো শোনানোই হতো যে যখন লাইফা আসে খেতে দেয় না, এই ওই হ্যান ত্যান। কিন্তু এই যে একটা বিষয় সন্দেহ করতো যে বাড়ির বউ বাড়িতে, অথচ লাইফা দিনের পর দিন বাইরে রাত্রে কাজে যাচ্ছে। জানতাম কোনো পার্মানেন্টলি জব, তবুও সেটা মেনে নেওয়া যেত। কিন্তু এমন কাজ করে যেই কাজে প্রত্যেক দিন রাতে বেরিয়ে যেতে হয়, অথচ সেই কাজের টাকায় লাইফা বা লাইফার বইয়ের বিন্দু মাত্র কিন্তু সংসার চলে না, বোনের দয়া বা দান ছাড়া। তো একটু হলেও বরের প্রতি মানে স্বামীর প্রতি সন্দেহ ছিল। কিন্তু যখন রিতা বলে যে এই কথাগুলো তার ননদ বলেছে তার দাদা সম্পর্কে, তখন মৌসুম্বী পুরোপুরি সেটিকে বিশ্বাস করে, এবং সেই নিয়ে নাকি বিশাল একটা অশান্তি হয়। শুধুমাত্র ওই কয়েকটা কথার জন্য নয়, মানে লাইফার চরিত্রের গুণ টিনু নাকি গেয়েছে এই রিতার কাছে, এবং রিতা সেই কথাগুলো আউটবাস্ট করে এই মৌসুম্বীর কাছে। তার জন্যই নাকি মৌসুম্বীর পরিবার একদম ডিসিশন নিয়েছে যে যতক্ষণ না এই সমস্ত কিছুর মীমাংসা হবে ততক্ষণ মৌসুম্বীকে পাঠানো হবে না। এইবার তোমরা ভাবো একটা ছেলে কতটা নির্লজ্জ হলে যে আমার সমস্ত গুণকীর্তন জেনে গিয়েছে আমার বউ বা বউয়ের বাপের বাড়ির মানুষজন, তারপরেও কেউ এইভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয় যে আমি জড়িয়ে ধরতে চাই, রাতের সঙ্গিনী করতে চাই, আমার সাথে কি কেউ কথা বলবে। তারপর কোনো একটা মেয়ের সাথে হোয়াটসঅ্যাপ চ্যাট, তার কি এতটুকুনি বুদ্ধি নেই যে মৌসুম্বীও তো ফেক একটা আইডি ক্রিয়েট করে তার সাথে এইভাবে গল্প করতে পারে, দেখতে পারে যে আমার স্বামী সত্যিই কতটা ভালো। তো এরকম কিছু ঘটনার জন্যই কিন্তু মৌসুম্বী হয়তো ডিসিশন নিয়েছে সে আর ফিরে আসবে না। কারণ প্রায় 5-6 মাস হয়ে গেল, আর এই নিউজটা না মানে আমার কাছে যখন এলো অনেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে আমাকে কমেন্টস করেছে। বাট পুরো ডিটেলসটা যখন আমাকে জানানো হলো মেসেঞ্জারে, আমি না শুনে জাস্ট অবাক যে টিনু নাকি এটা জানতো, জানার পর রিতাকে বলেছে, এবং রিতা সেই কথাগুলো মৌসুম্বীকে বলেছে। এবং মৌসুম্বীর বেশি কষ্ট পেয়েছে বা আঘাত লেগেছে তার স্বামীর এই চরিত্র সম্পর্কে একটু হলে তো সন্দেহ করতে, এটা ননদ বলেছে সেটা আরও কিন্তু কার্যকরী হয়ে উঠেছে। তো আমি না শুনে জাস্ট অবাক। তো ভিডিওটাকে এভাবেই এন্ড করতে হচ্ছে কারণ লোডশেডিং হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা দেখে তোমরা তোমাদের মতামত দিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কারেন্ট এলে নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তো চলো।